অনলাইন ক্লাসটা করছি না তুমি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই। এর আগের ক্লাসে আমরা কিছু ম্যাথ করছিলাম। আর হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য নিয়ে বেশিরভাগ করছি। তো আজকে আমাদের তড়িৎ বিভব নিয়ে পড়তে হবে, এবং তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা তৈরি করতে হবে। তো তার আগে আমরা এই জিনিসটা পড়ে নিতে হবে যে কোনো একটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত হতে পারে। কোনো পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য। এটা এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের লাগবে, এবং ওই পরিবাহীটা ফাঁপা হতে পারে অথবা নিবেত হতে পারে। তো আমরা এইটা অ্যান্সার দেওয়ার জন্য আমরা একটা পরিবাহী চিন্তা করি। আমাদের পরিবাহীটা যে কোনো শেপেরই হতে পারে। আহ ধরে নাও আমাদের পরিবাহীটা, যাতে ইজি হয় বুঝতে, আমরা ধরে নিই যে পরিবাহীটা হচ্ছে আমাদের গোলাকার। এখন অবশ্যই এটা আর এরকম 2D তো না, এটা অবশ্যই 3D একটা বস্তু। ধরো না, চিন্তা করো একটা বড় ফুটবলের মতো এরকম। তো আমরা একটা কথা বলছিলাম যে কি, যে আমাদের যে পরিবাহীটা আছে সেটার যে চার্জ গুলো আছে সেগুলো কোথায় থাকে? ওর বাইরে থাকে। একটা পরিবাহীর ভিতরে যে চার্জ গুলো থাকে সেগুলো সবসময় পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। এটা আমরা ছোট্ট ইয়া চলমাত্রিক ঘনত্ব পড়ার সময় করতেছি। তো চার্জ যদি পৃষ্ঠে অবস্থান করে, ধরে নিচ্ছে আমরা চার্জ গুলো হচ্ছে সব পজিটিভ। হ্যাঁ, ধরে নাও আর কি। তাহলে এর বাইরে অবস্থান করবে সবাই পৃষ্ঠে। তো পৃষ্ঠে কিভাবে অবস্থান করবে? সুষম ভাবে অবস্থান করবে, মানে সবাই সেম ডিস্টেন্স থাকবে। এখন উম, আমরা বের করতে চাচ্ছি এর যে কেন্দ্র থেকে এর ভিতরে, ধরে নাও এই কোনো একটা পয়েন্ট এখানে, এখানে ই এর ভ্যালু কত, বাইরে ই এর ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে? ওই যে যে সূত্রটা তুমি পড়ছিলে, ধরে নাও এখান থেকে এখানে ডিস্টেন্স যদি হয় ডি, তাহলে আমরা যেটা বলছি যে ই হচ্ছে কে কিউ বাই ডি স্কয়ার। কিউ যদি এখানকার চার্জের মোট ভ্যালু হয়, যে 500 কুলম্ব বা 300 কুলম্ব যাই হোক, তাহলে এইটা আমরা সূত্র বসি। কিন্তু ওইখানে যদি তোমাকে বের করতে বলে, বের করতে বলে একদম ওর ভিতরে, ঠিক আছে, ভিতরে, তাহলে সেক্ষেত্রে এর ভ্যালুটা কত? সেক্ষেত্রে কি, ধরুন এটুকু ভ্যালু যদি আমি তোমাকে বলে দিই যে এটা হচ্ছে তোমার হচ্ছে ডি প্রাইম, যতটুকু ভ্যালু হচ্ছে ডি প্রাইম, এই পয়েন্টে ডি প্রাইম, মানে এটা পি বিন্দু ধরুন। তো পি বিন্দুতে তুমি যদি এর ভ্যালু এইভাবে বের করতে চাও যে হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি প্রাইম স্কোয়ার, যেহেতু দূরত্ব ডি, তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু ভুল হবে। তো প্রথম কথা, এমনিতে আমরা এটা চিন্তা করব যে আমরা যখন হচ্ছে তোমার গাউসের ল পড়বো, সামনে পড়বো, ওখানে আমি এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আহ, যে এটা কেমনে কি হচ্ছে। আহ, আমরা হচ্ছে আমি একটা জিনিস স্কিপ করছি। দেখবা যে তোমার বইগুলো শুরুতে লেখা আছে তড়িৎ বলরেখা নামে একটা ব্যাপার থাকে। তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বলরেখা কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তো ওইগুলো আমি পরে বলতে যাচ্ছিলাম। আমরা আপাতত তড়িৎ প্রাবল্যের হিসাব নিকাশ শিখতেছি। তো যাই হোক, ব্যাখ্যাটা হলো এরকম যে তোমার এইখানে এটা ভুল হবে, এখানে যেটা হবে এই দুই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ কোন একটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মান কি হয়? শূন্য হয়। এটা নিরেট হোক আর ফাঁকা হোক। তড়িৎ প্রাবল্য মানে কি? যে ওই পয়েন্টে আমি যদি +1 কুলম্ব চার্জকে রাখি, আমার টেস্টিং চার্জকে রাখি, তাহলে ও ওই চার্জটি কত বল অনুভব করবে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ওই পি পয়েন্টটাতে বা তড়িৎ মানে পরিবেশ ভিতরে অভ্যন্তরে কোনো একটা পয়েন্টে যদি তুমি একটা চার্জকে রাখো, ধরলাম আমি এখানে একটা চার্জকে রাখবো, +1 কুলম্বকে চার্জ রাখবো এখানে। তো আসলে দেখবা যে এর উপর নেট, যে বলটা আছে না, সেটা শূন্য আসবে। এর উপর নেট বলটা শূন্য আসবে। কেন নেট বলটা শূন্য আসবে? এখান থেকে একটু তুমি চিন্তা করতে পারো।
ধরে নাও এইটা হচ্ছে আমাদের কেন্দ্রটা, তুমি এইখানে এই পয়েন্টে কি করতে চাচ্ছ, তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছ এই পয়েন্টে। তুমি দেখবে এই পয়েন্টে +1 কুলম্ব চার্জের উপর নেট প্রবাহ শূন্য আসবে। কিভাবে শূন্য আসবে? আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে চার্জ গুলো আছে ওগুলো সুষমভাবে বিস্তৃত, মানে সবখানে সমান সমান ভাবে চার্জ রয়েছে। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তো ধরলাম যে আমরা সবখানে যে আমাদের যে চার্জটা সেটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ। তাহলে আমরা এখানে একটা অ্যানালজি এইভাবে খাটাতে পারি যে এই চার্জের উপর যখন আমি প্রত্যেকটা, ধরে নাও এইভাবে আমরা অ্যানালজি করবো যে এই এই আমার 1 কুলম্ব চার্জের উপর এইগুলো যে বলগুলো আছে, মানে সরি এই যে চার্জ গুলো আছে, এই যে +1 কুলম্ব, এই যে +1, এই যে প্লাস, প্রত্যেকটার জন্য কত বল পাবে আর কি এই 1 কুলম্ব ইয়াটা পয়েন্ট চার্জটা। তো ধরলাম যে এইটার জন্য বলটা হচ্ছে এদিকে থাকবে, তাই না? এদিকে ওই চার্জটার জন্য। তারপর হচ্ছে এই প্রত্যেকটা চার্জের জন্য বলটা দেখবে যে এইভাবে বের হয়ে যাচ্ছে, এরকম আর কি। এগুলো হচ্ছে এর ভ্যালু প্রত্যেকটা চার্জের জন্য। এখন চারপাশ দিয়ে এগুলো থাকবে, কারণ চারপাশে তো কি চার্জ আছে। ওই ইয়া বাইরে থাকা প্রত্যেকটা চার্জের জন্য তো এর উপর একটা বল থাকবে, তাই না? তো চারিদিকে এটা থাকবে, কারণ আমরা কি বলছি এই চার্জ গুলা সুষমভাবে বিস্তৃত, তার মানে এই +1 কুলম্বের উপর চারদিকে বল কাজ করতেছে, করতেছে কিনা। তাহলে তুমি যদি একটু মানে একটা করো, ধরুন আমি যদি এখানে একটা লাইন টানি, এই বরাবর একটা লাইন টানি, তাহলে তুমি দেখবা এই লাইনের এই পাশে নিচে যে যতগুলা বল আছে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেগুলো বুঝাইছি, এই বলগুলোর ভ্যালু, আর উপরে যতগুলো বল আছে এই যে উপরের জন্য যে অ্যারো গুলো আছে, সেই বলগুলোর ভ্যালু আসলে সমান সমান হয়। তুমি বলবা কিভাবে সমান সমান হয়, এগুলো তো ছোট লাগতেছে, নিচের গুলো বড় লাগতেছে। তো দেখো আমরা সূত্রটা কি আমাদের, E is equal to k/q/d²। তো এই নিচের গুলোর জন্য d এর ভ্যালু কিন্তু বেশি, আর উপরের গুলোর জন্য ডি এর ভ্যালু কিন্তু কম। তো আলটিমেটলি এটা এমন ভাবে আহ, বিস্তৃত, মানে এমন ভাবে হয় যে নেটটা, মানে এইখানে ভিতরে যে নেটটা আছে না, নেটটা আমাদের শূন্য আসে, মানে এই চার্জের উপর কোনো বলই অনুভব হয় না। এখন একটা চার্জের উপর যদি কোনো বল অনুভব না হয়, তাহলে কি ওটার এই নেট কি আসবে এখানে, এই নেটটা আসবে এখানে শূন্য। এজন্য আমরা বলি যে কোনো একটা পরিবাহীর অভ্যন্তরে চার্জটা হয় শূন্য। সেটা যেমন এটা আমি ধরলাম ফাঁপা, ফাঁপা হোক বা নিরেট হোক, সবার ক্ষেত্রে তো আমরা এইটা বলছি যে চার্জটা কত থাকে, পৃষ্ঠে থাকে। তো এই যে আমরা অ্যানালিসিসটা করলাম, সেটার উপর ভিত্তি করে তুমি বলতে পারো যে আমাদের কোন একটা পরিবাহীর অভ্যন্তরে কি হয়, প্রাবল্য কি হয়, শূন্য হয়। এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে তাহলে। বুঝতে পারছো কি জিনিসটা? হ্যাঁ। এখন আমাদের এখানে একটা গ্রাফ আসছে, তোমার গ্রাফটা দেখে নাও। এরকম আছে। তোমাকে আহ, দূরত্ব ভার্সেস এর একটা গ্রাফ দিবে, বলবো যে এটা একটা গ্রাফ আঁকো, এরকম দিলো। ওই পাশে তুমি রাখবা, আর এই পাশে তুমি দূরত্বকে রাখবা, মানে কতটুকু ডিস্টেন্স আছে কেন্দ্র থেকে দূরত্ব কত আর কি। এটা কোন একটা পরিবাহী, ধরুন আমরা পরিবাহীটা এটাই চিন্তা করলাম যে আমাদের পৃষ্ঠের যে পরিবাহীটা সেটা। তো এইখান থেকে তোমার হচ্ছে আমি যদি তোমাকে গ্রাফ আঁকতে বলি, গ্রাফটা কি হবে দেখো। এইখানে আমি একটা পয়েন্ট চিন্তা করলাম, এটা হচ্ছে আর, ঠিক আছে। উম, এতটুকু চিন্তা করা হচ্ছে আর না, ঠিক আছে, এটা অবশ্যই 3D। আর এইখানে এইখানে এ- এরকম। তো তোমার যে সূত্রটা, মানে এটার ক্ষেত্রে যদি তোমাকে বের করতে বলি, সেটা তাহলে কি সূত্র ইউজ করবো, k/r², দূরত্ব। দূরত্ব হচ্ছে কেন্দ্র হতে এই যে পয়েন্টটা তুমি বের করতে চাচ্ছ। তাহলে এই কিউ পয়েন্টটা তুমি যদি বের করতে চাও, আর ধরুন পি পয়েন্টটা তুমি বের করতে চাও, আর ধরলাম যে ভিতরে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আর। তো আর পয়েন্টে
তোমার হচ্ছে এটা 0 পয়েন্ট। 0 থেকে P পয়েন্ট পর্যন্ত তোমার প্রাবল্য কত থাকবে বলতো? 0 থাকবে না? 0 থাকবে। 0 থেকে P পর্যন্ত প্রাবল্য 0 থাকবে কেন? কারণ 0 থেকে P যতগুলো পয়েন্ট আছে সবগুলো কি এটার অভ্যন্তরে। তাহলে এই R0 পর্যন্ত প্রাবল্যের ভ্যালু কি থাকবে? 0 থাকবে কিনা? R0 পর্যন্ত প্রাবল্যের ভ্যালু কিন্তু 0ই থাকবে। এরপর যখন R এর ভ্যালু বাড়বে, ধরুন এই পয়েন্টটা চিন্তা করো বা এটা চিন্তা করো, এটা চিন্তা করো, সেক্ষেত্রে E এর ভ্যালুটা কিভাবে বাড়তেছে? E সমানুপাতিক 1/r স্কয়ার এভাবে বাড়তেছে। দেখো E সমানুপাতিক মানে R এর ভ্যালু যত বাড়তেছে E এর ভ্যালু কি তত কমবে, এই হিসাবে আসতেছে। দেখো বুঝো কিনা যে R এর ভ্যালু যত বাড়াবা E এর ভ্যালু তত কমবে। তাহলে R0 পর্যন্ত E এর ভ্যালু 0, তাহলে এই পয়েন্টে তুমি সর্বোচ্চ ইয়ার কি বলে E এর ভ্যালু পাবা। এরপর যত দূরে যাবে তোমার E এর ভ্যালুটা কি কমবে নাকি বাড়বে চিন্তা করো তো। এর যত P পয়েন্টে E এর ভ্যালু বেশি হবে নাকি Q পয়েন্টে বেশি হবে বলো? অবশ্যই P পয়েন্টে E এর ভ্যালু বেশি হবে, কারণ P পয়েন্টে R কম, আর Q পয়েন্টে R বেশি। এই যে দেখো E টা কিসের উপর ডিপেন্ড করতেছে? R এর ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্ত। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা সূত্রটা আসবে সম্ভবত এটা আসবে। E সমানুপাতিক R স্কয়ার, তো তাহলে এইভাবে বলতে পারো, এরকম করে। আহ, বুঝতে পারছো কি? আমাদের এইটা এরকম ভাবে আসবে। আর R যত বাড়বে E এর ভ্যালু তত কমবে। আর এই পর্যন্ত এই দাগটা দিও না, বাদ, এই দাগটা দাও তো। এইটা হচ্ছে আমাদের গ্রাফটা আসবে। যে আর নট হচ্ছে এই পর্যন্ত E এর ভ্যালু 0, তারপর হচ্ছে এই আর নটে মানে যখন একদম পৃষ্ঠে E এর ভ্যালু সবচেয়ে বেশি, এরপর যত R এর ভ্যালু বাড়বে E এর ভ্যালু তত কমতে থাকবে, প্রাবল্যের ভ্যালু তত কমতে থাকবে। বুঝতে পারছো কিনা গ্রাফটা? ঠিক আছে। ঠিক আছে, এটা নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না। এরপর আমাদের যে আজকের পড়াটা সেটা নিয়ে আমাদের পড়তে হবে। সেটা কি? যে তড়িৎ বিভব। তড়িৎ বিভব এটা কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে? আচ্ছা, আমরা ইয়া পড়ছি না, মহাকর্ষীয় বিভব পড়ছি না? মহাকর্ষীয় বিভব কাকে বলে বলো তো? মনে আছে বলো তো? মহাকর্ষীয় বিভব বলতে কি হিসাব? মহাকর্ষীয় বিভব চিন্তা কি ছিল বলো? এটা ছিল যে মহাকর্ষীয় ক্ষেত্রে অসীমত কোনো একটা বস্তুকে, 1 কেজি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা ছিল মহাকর্ষীয় বিভব। বিভব যখনই আসবে, বুঝছো? বিভব কথাটা যখনই আসবে এবার থেকে মনে রাখবা, সেটা মহাকর্ষীয় বিভব হোক বা তড়িৎ বিভব হোক, বিভব মানে হলো যে 1 ইউনিট কোনো কিছুকে অসীম হতে আনতে যে কাজ, সেটাই হচ্ছে আমাদের বিভব থাকে। বিভব মানে হলো এজেন্ট কর্তৃক কাজ। মানে সেটা মানে ইরেসপেক্টিভ অফ কি হচ্ছে সেটা মানে সেটা মহাকর্ষীয় ক্ষেত্র হতে পারে বা তড়িৎ ক্ষেত্র হতে পারে। তো বিভব মানে হলো তোমার এজেন্ট কর্তৃক কাজ। এজেন্ট মানে কি? বাইরের কেউ, বাইরের কেউ। এজেন্ট কর্তৃক কাজ, এটাই হচ্ছে বিভব। এখন এটা আমি পুরো ডিটেলসই বলতেছি, এটাই মনে রাখবা সবসময়, যে বিভব বলতে এজেন্ট কর্তৃক কাজ। বিভব বলতে কি? এজেন্ট কর্তৃক কাজ। ঠিক আছে? বিভব মানে হলো এজেন্ট কর্তৃক কাজ। এজেন্ট মানে কি? বাহ্যিক, বাহ্যিক কোনো কিছু দ্বারা কাজ। এখন বাহ্যিক বলতে কি বোঝায়? ধরে নাও তুমি মহাকর্ষ ক্ষেত্রে আছো। তো মহাকর্ষ ক্ষেত্রে তোমার যে বলটা কাজ করে সেটা কি বল? মহাকর্ষ বল। তো মহাকর্ষ ক্ষেত্রের বাইরের কেউ যদি কোনো একটা কাজ করে, মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে যদি বাইরের কেউ কোনো একটা কাজ করে, তাহলে সেটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের জন্য বাহ্যিক বল। তো আমরা এখানে কি নিয়ে কাজ করবো বলতো? আমাদের ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্র না? তড়িৎ ক্ষেত্র। তো আমাদের তড়িৎ ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে কাজ করবো তখন এটা হবে তড়িৎ বিভব। আর মহাকর্ষ ক্ষেত্র হলে সেটা হবে মহাকর্ষ বিভব। ওকে?
তো এখন এটা বোঝার জন্য আমরা একটা চিত্র কল্পনা করি যে এরকম একটা চিত্র। ধরে নাও এটা আছে। এইটা হচ্ছে তোমার আ কিউ কুলম্ব চার্জ এখানে ছিল। এই কিউ কুলম্ব প্লাস কিউ কুলম্ব ধরলাম। এই প্লাস কিউ কুলম্ব চার্জের জন্য এইটা তোমার সরি তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের অসীম হতে যদি আমি একটা কোনো আ চার্জকে নিয়ে আসি বা কুলম্ব চার্জকে নিয়ে আসি, তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার এই ইয়া এইটার কি বলে? এই তড়িৎ ক্ষেত্রের বিভব। এখন বিভব কি হয়? আমরা যখন তড়িৎ প্রাবল্য পয়েন্টে বের করছি, কোনো একটা পয়েন্টের জন্য তড়িৎ প্রাবল্য বের করছি মহাকর্ষ ক্ষেত্রে, সেরকম আমরা কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রে তড়িৎ বিভবও বের করতে পারি। অর্থাৎ একটা পয়েন্টে কোন কোন একটা কোন তড়িৎ ক্ষেত্রে কোন একটা পয়েন্টে তড়িৎ বিভব কত? ধরলাম যে আমি এই পয়েন্টে তড়িৎ বিভব বের করতে চাচ্ছি P পয়েন্ট। তাহলে আমাকে এইটা হিসাব করতে হবে অসীম হতে এই P পয়েন্টে কোন একটা চার্জকে আনলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে? এখন দেখো, অসীম বলতে কোনটা? তড়িৎ ক্ষেত্রের বাইরে যেকোনো বিন্দুই হচ্ছে অসীম। আমাদের তড়িৎ ক্ষেত্র এই গোলাপি দাগটা পর্যন্তই। এতটুকুই আমার তড়িৎ ক্ষেত্র। এই গোলাপি দাগটার বাইরে যেকোনো পয়েন্টই আমার হচ্ছে কি? অসীম। ওকে? তাহলে এই অসীম হতে আমি যদি কোনো একটা বস্তুকে এইখানে আনতে চাই, এই পি পয়েন্টে আনতে চাই, তাহলে যে পরিমাণ কাজ আমাকে করতে হবে সেটাই হচ্ছে আমার এই পয়েন্টের তড়িৎ বিভব। বুঝতে পারছি? তাহলে সংজ্ঞাটা হচ্ছে এটা, অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে তড়িৎ বিভব কি জিনিস? কোনো একটা পয়েন্টের বৈশিষ্ট্য। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টের বৈশিষ্ট্য হলো তড়িৎ বিভব। সেটা কি? যে ওই পয়েন্টে অসীম হতে কোনো একটা এক কুলম্ব চার্জ দেওয়া আছে। আমরা এখানে টেস্টিং চার্জকেই নিয়ে আসি। এই টেস্টিং চার্জটাকে অসীম হতে ওই পয়েন্টে আনতে যে কাজ করতে হবে, বাহ্যিক বল দ্বারা যে কাজ করতে হবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের তড়িৎ বিভব। বুঝাইতে পারছি কি? হ্যাঁ, কারণ আমাদেরকে তো একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাইতে হবে, তাই না? এখন দেখো, আমি যদি এখানে +1 কুলম্ব চার্জকে না এনে -1 কুলম্বকে, প্রথম কথা হচ্ছে যেকোনো কিছু ইউনিটে হিসাব করতে হলে তো আমাকে 1 হিসেবে চিন্তা করা উচিত, তাই না? এখন তো তুমি অসীম হতে 500, 200, 300, 400 যেকোনো চার্জকে নিয়ে আসতে পারো। তো আমরা কি করি? এক ইউনিটের জন্য কতটুকু কাজ হয় সেটা বের করলে পরের 500, 600 র জন্য আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে। এটা একটা ব্যাখ্যা। যে কেন 1 নিলাম? প্লাস চার্জ কেন নিলাম? সেটা একটা স্ট্যান্ডার্ড আমরা ফলো করলাম। এখন যদি মাইনাস নিয়ে করতাম তাইলে কিন্তু মানে তোমার সাইন গুলো আলাদা হয়ে যাইত, সবকিছু আলাদা হয়ে যেত। তো কোনো কিছুর তো একটা স্ট্যান্ডার্ড ফর্ম লাগবে, তাই না? তো এইজন্য এই স্ট্যান্ডার্ডটা ফলো করার জন্য আমরা এখানে প্লাস চার্জটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি এবং 1 ইউনিট কেন নিলাম? কারণ আমরা এককে হিসাব করব, 1 ইউনিটে হিসাব করব। এইজন্য আমরা টেস্টিং চার্জ অলওয়েজ 1 নিই এবং পজিটিভ নিই। এটা গতকালেও আমি বলেছিলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে অনেক কনভেনশন বলতে পারো। সেই কনভেনশন ফলো করে আমরা এই টার্ম গুলাকে ব্যাখ্যা করছি। বুঝতে পারছো কি তড়িৎ বিভব কাকে বলে? অসীম হতে 1 কুলম্ব চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে আনতে চাচ্ছি, তাহলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওকে? আর এইটা কাজ কে করবে? এজেন্ট করবে অবশ্যই। এজেন্ট কর্তৃক কাজ। এখানে কিন্তু কুলম্ব বল দ্বারাও কাজ হতে পারে। তো আমরা কুলম্ব বল দ্বারা কাজটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এজেন্ট কত কাজ। সেইটা ভ্যালুটা হচ্ছে আমার তড়িৎ বিভব। আচ্ছা, এখন দেখো, এটা আমাদেরকে এবার মেজার করতে হবে। বুঝতে পারছো? এটা তো আমরা বুঝলাম যে তড়িৎ বিভব বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝলাম। এখন এটা আমাদেরকে মেজার করতে হবে। কিভাবে মেজার করব? তো এখন আমরা প্রথমে এটার যে ইয়াটা আছে,
আমরা ধরে নিলাম যে কিউ কুলম্ব চার্জকে কিউ প্লাস মাইনাস হতে পারে। কিউ কুলম্ব চার্জকে কিউ কুলম্ব চার্জকে আ কোন বিন্দুতে আনতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে আ কাজ হইছে W, ঠিক আছে? এজেন্ট কর্তৃক কাজ হইছে W। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বিভব বের করতে চাই, তড়িৎ বিভব এটাকে আমরা V দ্বারা রিপ্রেজেন্ট করব। হ্যাঁ? তড়িৎ বিভবকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? V দ্বারা। তাহলে কি হবে বলো দি? W/Q হবে কি? W/Q হবে কিনা বলো? কারণ কি বলছি আমরা? ১ কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কাজ হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে আমাদের যদি Q কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে যদি W পরিমাণ কাজ হয়, তাহলে ১ কুলম্ব কে আনতে কত হবে? W/Q। তাহলে ওটাই হচ্ছে আমাদের কি? তড়িৎ বিভব। দেখো বুঝছো কিনা? আর এখান থেকে আমরা আরেকটা বলতে পারি যে W হচ্ছে V কি বা কৃত কাজ, এটা হচ্ছে কি? চার্জ Q, চার্জ ইনটু কি বলো দি? তড়িৎ বিভব। এটা একটা এই সূত্রটা আপাতত মনে রাখো। এখন আমরা একটু অন্য হিসাব করব। আমরা এবার আ ভ্যালুটা বের করতে চাচ্ছি যে এই যে অসীমত একটা বস্তুকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের কাজটা কত হবে? সেটা আমরা বের করতে চাই। তাহলে আমরা বের করার জন্য আমরা সূত্র প্রতিপাদন করব। ওকে, ঠিক আছে। করি তাহলে। আর আরেকটা জিনিস এটা একটু বলে রাখি। আচ্ছা এখানে এটা করার সময় আমি বলে দিচ্ছি। ধরে নাও এইখানে তোমার হচ্ছে প্লাস কিউ চার্জটা আছে। যেটা তোমার ক্ষেত্র সৃষ্টি করবে। আর এইটা একটা পয়েন্ট। আ এই পয়েন্টটাকে আমি বললাম A পয়েন্ট। আর এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে B পয়েন্ট। ঠিক আছে? এটা আমি ধরলাম অসীম ধরুন। এই B পয়েন্টটা এটা হচ্ছে অসীম, বাইরে আছে। আর A পয়েন্টটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আছে। আচ্ছা, উম কিভাবে ধরবো? কিভাবে ধরলে সুবিধা হয়? এভাবে ধরি আরকি আপাতত। A পয়েন্ট, B পয়েন্ট আর হচ্ছে হুম, এভাবে বলা যায়। এই A, এটা হচ্ছে B। এইটুকু ডিসট্যান্স হচ্ছে তোমার হচ্ছে ধরে নাও R। আর এইটুকু ডিসট্যান্স হচ্ছে তোমার আ X ধরলাম। আর এইটুকু ডিসট্যান্স হচ্ছে তোমার dx। ঠিক আছে? এখন তুমি বাইরে থেকে একটা বস্তুকে নিয়ে আসো। তুমি আমাকে এইটা আগে বলো। এই যে ইলেকট্রিক ফিল্ড, Q চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে, ওটা কোন দিকে? মানে A আর B এর দিকে হবে নাকি A আর B মানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হবে নাকি এইদিকে হবে? বলতে পারবা? মানে উপরেরটা, তাই না? উপরেরটা। হ্যাঁ, ঠিক আছে। এদিকে হবে। প্লাস Q এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হবে। তো তুমি কি করবা? প্লাস 1 কুলম্ব চার্জকে তুমি B হতে A তে আনবা। ঠিক আছে?
প্লাস 1 কুলম্ব চার্জকে বি হতে এতে আনবা। কত এতে করে তোমার দূরত্ব কভার করতে হবে কত ডিএক্স পরিমাণ। ঠিক আছে? তো এখন আমরা কি বলতেছি যে বাহ্যিক বল দ্বারা যে কাজটা হবে সেটা। ওকে। আমাদের এখানে কোন বলটা কাজ করবে 1 কুলম্বের উপর? সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে ই এর বলটা কাজ করবে। তো আমরা ধরে নিলাম যে বাহ্যিক বল দ্বারা যদি কাজ বের করতে হয় তাহলে ওটা কিভাবে বের করব? আমরা একটা কাজ করতে পারি আরেকটা জিনিস এখানে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কি আমরা অসীম হতে যে এই তড়িৎক্ষেত্রের বিন্দুতে আনবো এটা আনবো সমবেগে। সমবেগে। বুঝতে পারছো? যখনই তড়িৎ বিভব তোমাকে বলে বা যে কোনো বিভব বলে, যখন বলে যে অসীম হতে একটা বস্তুকে কোনো একটা ক্ষেত্রের ভিতরে আনতেছি, তাহলে এটা কিন্তু সমবেগে আনতেছি। বুঝতে পারছো? কোনো ত্বরণ নেই, কোনো ত্বরণ থাকবে না। সমবেগে আনতে হলে কোনো ত্বরণ থাকবে না। এখন দেখো, এখানে যখন তুমি একটা প্লাস ওয়ান কুলম্ব চার্জকে রাখবে, তো তুমি বললে যে ওর ইলেকট্রিক ফিল্ডে এদিকে কাজ করবে ই। এখন দেখো ইলেকট্রিক ফিল্ড তো আলটিমেটলি একটা বল। বল থাকলে ওটার কি এই এই চার্জটার কি একটা ত্বরণ থাকবে না? এখন ত্বরণ যদি না রাখে আমি এই চার্জটাকে এদিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ইলেকট্রিক ফিল্ডের সমান একটা বল এই বিপরীতে দিতে হবে। কারণ আমরা জানি কোন একটা বস্তু যদি ত্বরণ শূন্য করতে হয় তাহলে ওই বস্তুর উপর নেট বলটা শূন্য রাখতে হবে। তাহলে আমাকে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডের সমান একটা বল দিতে হবে কিনা বলো? যে বাইরে থেকে একটা বল ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে দিতে হবে কিনা সমবেগে যদি আনতে চাই? দিতে হবে। বি হতে এ তে সমবেগে সমবেগে যদি আমি আহ প্লাস ওয়ান কুলম্ব চার্জকে নিয়ে আসতে চাই, চার্জকে আনতে কৃত কাজ আমি সেটা বের করতে চাচ্ছি। কারণ এইটা বের করলে আমার দেখবা যে কি বলে বিভবটা চলে আসবে। তাহলে বি থেকে এ তে আমি আনবো, বি থেকে এ তে আনবো, তাহলে আমার কাজ হবে ডিডাব্লিউ পরিমাণ। কেন? কারণ ডিএক্স খুবই অল্প পরিমাণ আমি সরাবো। বি থেকে এ তে ডিএক্স পরিমাণ আমি সরাবো। আচ্ছা ডিডাব্লিউ কাজ সমান আমরা কি করে থাকি? বল ইনটু সরণ। বল ইনটু সরণ। এখন আমরা কি বি থেকে এ তে সমবেগে আনবো। তাহলে কত বল দিতে হবে আমাকে? ই এর সমান বল দিতে হবে কি? ই এর সমান বল দিতে হবে। ই দিলাম এখানে। এটা আমি এই যে এই দিলাম। ইনটু কত দূরত্ব নিয়ে আসি ডিএক্স এটাকে আমি ভেক্টর দিলাম। এখন ই আর ডিএক্স এর সম্পর্কটা এস এস কস থিটা তাই না? এখন এই কোণটা কত হবে বলো তো? তোমার ই এর দিক কোন দিকে হবে? ই এর দিক এদিকে। দেখো ই এর দিক তোমার এদিকে। তোমার হচ্ছে তুমি বলটাকে আনতেছো এদিকে। তোমার এই সরণ হচ্ছে এখান থেকে এখানে ডিএক্স এর দিক হচ্ছে এটা। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি কিনা বলো? তাহলে এটা কি মাইনাস ই ডিএক্স লেখা যায় কিনা বলো? উম, হ্যাঁ করা যায়। মানে তুমি ইটাকে ধরে ধরে নিচ্ছ যে তুমি বাহ্যিক বলটা তোমার ঋণাত্মক। তো মানে ই এর যেহেতু মানে এই পাশে তো তুমি মাইনাস ই দিবা তাই না? মাইনাস ই। তাহলে মাইনাস ই আর তোমার ডিএক্স এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি কিনা? কারণ ডিএক্স তো ওইদিকেই, মাইনাস ই এর দিকেই। তাহলে এটা কত আসবে? cos 0 ডিগ্রি মান 1। তাহলে ই ডিএক্স ওইটাই তো আসছে। বুঝতে পারছো? হ্যাঁ ওটাই। তাহলে আমরা এটা যেটা করলাম বি থেকে এতে সমবেগে ওয়ান কুলম্ব চার্জকে আনতে কিন্তু কাজ হচ্ছে মাইনাস ইডিএক্স ডিডাব্লিউ। এখন আমরা বের করতে চাচ্ছি, এটা তো খুব ক্ষুদ্র কাজ করলাম। এখন পুরা কাজটা যদি বের করি তাহলে আমাদের কিন্তু বিভবের মানটা চলে আসবে। পুরা কাজটা আমরা কিভাবে বের করতে চাচ্ছি? যে পুরা কাজটা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তখন তুমি কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করবে? এটা হচ্ছে আমরা ডিএক্স দূরত্বে ডিডাব্লিউ। এখন আমরা চাচ্ছি যে আমি অসীম থেকে আমি এই যে পি বিন্দুতে আনবো। অসীম হতে পি আর ডিস্টেন্সটা আমি আনবো। অর্থাৎ এই অসীম হতে আর ডিস্টেন্সে আমি যদি আনতে চাই, মানে কোন একটা বস্তু ধরুন এই অসীমে আছে, অসীম থেকে আমি আর ডিস্টেন্স মানে পি বিন্দুতে আনতে চাচ্ছি, তাহলে এটা কি হবে? অসীম থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। বুঝতে পারছো কি?
মানে ধরুন অসীম থেকে এই পয়েন্টে তুমি আসবা, তাহলে কি করতে হবে? অসীম থেকে এই এতটুকু আর ডিস্টেন্স এতটুকুতে আসতে হবে। তাহলে এখানে অসীম থেকে আর, তাহলে এটা কত হবে? ডাব্লু। এখন এটা ইন্টিগ্রেশন করবো আমরা অসীম থেকে আর, এখানে একটা কিন্তু মাইনাস আসলো মনে রাখবে। ই আমরা বের করতে চাচ্ছি, কিভাবে বের করব? কে কিউ বাই আর স্কোয়ার, এটা আমাদের সূত্র, ইন্টু ডিএক্স। ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু নিছি এক্স, আমাদের ভ্যারিয়েবলটা কি এক্স, তো এক্স স্কোয়ার ডিএক্স। আমাদের এই যে এই ভ্যারিয়েবলটা আমরা ডিএক্স এর সাথে যে ইন্টিগ্রেশন করতেছি, তো তো আমরা এখানে যে ভ্যারিয়েবলটা নিব ওটা এক্স, এক্স অর্থাৎ দূরত্বটা আমরা এক্স ধরে ইন্টিগ্রেশন করবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ডাব্লু ইন্টিগ্রেশন করো, কে কে কিউটা বাইরে চলে আসবে, আর 1/x² ইন্টিগ্রেশন করলে -1/x অসীম থেকে আর, তাহলে কে কিউ, এটা যদি তুমি আপার লিমিট বসাও তাহলে এটা হবে 1 - 1/r, আর লোয়ার লিমিট বসালে প্লাস, ও হ্যাঁ মাইনাসটা আছে তাই তো, প্লাস অসীম। এখন তো 1/অসীম তো 0, তাহলে আমাদের এটা আসতেছে কে কিউ বাই আর, ডাব্লুর ভ্যালু। তাহলে এই যে ডাব্লুটা, এটাই কিন্তু আমার বিভব ছিল। তোমার খেয়াল আছে কিনা যে 1 কুলম্ব চার্জকে অসীম হতে আর ডিস্টেন্সে আনতে বা কোনো একটা পয়েন্টে আনতে যে কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তাহলে আমাদের তড়িৎ বিভবের এই যে ইকুয়েশনটা আসলো, ভি হচ্ছে এটা কি, কে কিউ বাই আর, যেখানে কিউ হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা, আর আর হচ্ছে কোন পয়েন্টে তুমি আনবা, ওই পয়েন্টে কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব। ঠিক আছে? তাহলে এই আমরা প্রতিপাদন করে ফেললাম। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তাহলে এই সূত্রটা মনে রাখবা, কে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। এখন দেখো, আমাদের যে তড়িৎ বিভবটা, এটা আলটিমেটলি কি একটা কাজ কিনা বলো? এখন কাজ কি স্কেলার রাশি না ভেক্টর? এটা, হ্যাঁ, কি কি রাশি কাজ বলো? কাজ কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাদের কি কোনো আছে? নাই। তাহলে কাজ যদি স্কেলার রাশি হয় তাহলে তোমার বিভবটা কি স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে? স্কেলার, কারণ বিভবটা আলটিমেটলি তো কাজ। বিভব হচ্ছে 1 কুলম্ব চার্জকে আনতে কি পরিমাণ কাজ করতে হয় সেটাই। তাহলে অবশ্যই বিভব একটা স্কেলার রাশি। এখন স্কেলার রাশি যোগ বিয়োগ কি কোনো দিক মানতে হবে তোমাকে, যে একটা স্কেলার রাশি যোগ বিয়োগ করবো, এটা কি তোমার দিকটা চিন্তা করতে হবে? দিকটা চিন্তা করতে হবে না। অর্থাৎ তোমার স্কেলার রাশি যেরকম যোগ বিয়োগ, যেমন তোমার তোমার কাজ বের করতে বলছে তোমার, তো তোমার তো দিক দেখার দরকার নেই। ঠিক আছে? তো এ বিভবের ক্ষেত্রেও তাই। দেখবে যে তোমাকে যখন কোনো একটা পয়েন্টে বিভব বের করতে বলবে, দেখো এই যে আমি এই পয়েন্টে পি বিন্দুতে বিভবটা বের করলাম, এটা কোন কোন চার্জের জন্য বলো তো? কিউ চার্জের জন্য, তাই না? তো এরকম কি তোমার কি ওই অঙ্কগুলোতে একটা চার্জে দিয়ে দিবে, বলবে যে এই চার্জ আছে তোমার এই পি বিন্দুতে বিভব কতটা বের করে দেখো? না, তোমার কিন্তু অঙ্কতে 4-5টা চার্জ দিবে। প্রত্যেকটা চার্জের জন্য ওই পয়েন্টে একটা বিভব থাকবে, অর্থাৎ প্রত্যেকটা চার্জের জন্য একটা থাকবে, বিভব থাকবে। তো আমরা যেটা করব, তখন আমি একটু পরে বলতেছি বিষয়টা, তখন কি করতে হবে? ওই পয়েন্টে যদি নেট চার্জ বের করতে বলে তাহলে কি করব? প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা ভাবে কি করব, বিভব বের করে টোটাল বিভবটা বের করব। বুঝতে পারছো? এর আগের দিন যেরকম তড়িৎ প্রবাহের জন্য করলাম, যে এক একটা পয়েন্টে কি হয় যে এক একটা চার্জের জন্য পয়েন্টের উপর এক একটা বল থাকে, তো ওগুলা কি সবগুলো ভেক্টর যোগ করছিলাম। আর এখানে আমরা কি করব? স্কেলার যোগ করব, কারণ প্রাবল্য ছিল ভেক্টর রাশি, তার জন্য ভেক্টরের মতো যোগ করতে হয়েছিল। আর আমাদের যে বিভবটা ওটা তো স্কেলার রাশি, তো ওটা স্কেলারের মতো যোগ করতে হবে। ওটা গেল। আর এখানে আমি একটা গ্রাফ আঁকছি, ভি ভার্সেস আর এর গ্রাফ। দেখো তো এই গ্রাফটা কি চেনা চেনা লাগে কিনা? এইটা যখন পড়তো তখন এটা কি এরকম আসতো না?
ঠিক এটাও ওরকম, এটাও ওরকম। বুঝতে পারছো? যে ভি ভার্সেস আর এর যে গ্রাফটা সেটা হচ্ছে এইভাবে আসবে। তো দূরত্ব বাড়ার সাথে, সাথে তোমার ভি এর মানটা কি হবে? কমবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা গ্রাফ আসে তোমার খ তে, ওটা বলে দিই। আচ্ছা, ওটা আমি আরেকটা জিনিস পড়াইনি, তারপর তখন বলতেছি, ওই গ্রাফটা আমি আলোচনা করে দিচ্ছি। যে তোমার বেশিরভাগ যেটা আসে তোমার প্রশ্নগুলোতে সেটা হচ্ছে সুষমভাবে চালিত কোনো গোলকের বিভব, এটা আসে বেশি। আমি আগে এটা পড়ে নিই যে কি আহ, লব্ধি বিভব, এইটা দরকার আমার। এটা আমি আগে টেস্ট করি। এর আগের দিনের মতো ধরুন এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে তোমার এখানে আমি অনেক চার্জ রাখছি, একটা কিউ 1 চার্জ রাখা হয়েছে, এখানে একটা কিউ 2 চার্জ রাখা হয়েছে, এখানে একটা মাইনাস কিউ 3 চার্জ রাখছি, তারপর এখানে কিউ 4 চার্জ রাখছি পজিটিভ, এখানে কিউ 5 চার্জ রাখছি, চারপাশে চার্জ আছে। আর এইখান থেকে, এই পয়েন্ট থেকে ওই চার্জ গুলোর দূরত্ব আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা এত ডিস্টেন্স আছে, এটা কত ডিস্টেন্স আছে, এটা এত ডিস্টেন্স আছে। ডিস্টেন্স গুলো বলে দিব আমি তোমাকে। D1, D2, D3, D4, D5 সবই বলে দিছি আমি। এখন প্রথম প্রশ্ন, এর আগের দিনের প্রশ্নটা, তোমাকে যদি আমি বলি যে এখানে আহ ই নেট কত হবে, ই নেট কত হবে আর ভি নেট কত হবে, এই দুটো প্রশ্ন আর কি আমার। নেট, পি পয়েন্ট, ঠিক আছে? তো ই নেটটা কি হবে? এর আগের দিন আমি বলছি এটা, ই নেটটা হবে প্রত্যেকটা চার্জের জন্য ই এর, ই গুলোর ভেক্টর যোগফল। তাহলে কিউ 1 চার্জের জন্য আমি ধরলাম ই 1 এর ভ্যালু এটা, কিউ 2 চার্জের জন্য হলো ই 2। তাহলে এগুলো কিন্তু ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর যোগ মানে কি? ভেক্টরের যে কোন লব্ধি বের করছিলাম, ভেক্টরের লব্ধি কি আর নর্মাল লব্ধির মতো হইতো? হইতো না কিন্তু। তোমার একটা সূত্র ছিল, ইয়াদ ছিল ওগুলা। আর তোমাকে যদি ভি নেট বের করতে বলে, আচ্ছা আমি আবার এখানে এটা চিহ্ন দিলাম কেন? ভি তো আমাদের ভেক্টর রাশি, ওখানে কোনো দিক দিব না। ভি নেট মানে লব্ধি কত আর কি, সেটা। ভি নেটটা কি আসবে বলতো? শুধুমাত্র তুমি ভি 1 বের করবা, ভি 2 বের করবা, ভি 3 বের করবা, ভি 4 বের করবা, করে ইন্ডিভিজুয়ালি বের করে জাস্ট যোগ করে দিবা। সেটাই তোমার উত্তর। সেটা যখন ভি নেট বের করতে বলবে, লব্ধি বিভব বের করবে, জাস্ট তোমার স্কেলার যোগফল শেষ। কিউ 1 এর জন্য বিভব বের করবা, কিউ 2 এর জন্য বিভব বের করবা, কিউ 3 এর জন্য বিভব বের করবা, কিভাবে বের করবা? ওই যে সূত্র কে কিউ/আর, বের করে জাস্ট যোগ করে দিবা। তোমার কোনো দিক থেকে কিছু চিন্তা করতে হবে না। এর আগের দিন তোমার খেয়াল আছে আমি ওই যে একটা লব্ধি বের করার জন্য একটা সূত্র লিখে দিলাম, এফ এক্স আর ওয়াই এর মতো করে, এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে। তো ও তো কিছু করতে হবে না, কারণ এটা তো স্কেলার রাশি, স্কেলার রাশি তো যোগ বিয়োগ ভেক্টরের মতো করা লাগবে না, জাস্ট জাস্ট ওদের মানটা যোগ করে দিতে হবে। বুঝতে পারছো? ভি 5 ও আছে, সরি, ভি 5 যোগ করে দিতে হবে। জিনিসটা কি বুঝাইতে পারছি? ফলে যখন নেট বিভব বা লব্ধি বিভব বের করতে বলে তখন জিনিসটা খুবই সোজা। আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি বের করে কিভাবে বের করবো? কে কিউ/আর সূত্র, দুইটা বের করে দিলেই কাজ শেষ। বুঝতে পারছি? তো এটা বের করতে পারো। তো এটার জন্য তুমি একটা সূত্র মনে রাখতে পারো, এটা একটা সূত্র হিসেবে লেখা যায়। যেমন দেখো, আমাদের যদি সবগুলো চার্জ হতো, এখানে তো সবগুলোতে আমি আলাদা আলাদা চার্জ দিছি। লেটস সে ধরুন কিউ 1, কিউ 2, কিউ 3, কিউ 4, কিউ 5 এগুলো সব সেম চার্জ, সেম চার্জ। তাহলে যেটা হইতো দেখো, কে কিউটা কমন, মানে কমন নেওয়া যাইতো। তাহলে 1/R1, মানে 1/D1, 1/D2, 1/D3, এই যে জাস্ট এটা করে দিলেই হয়ে যেত। বুঝাইতে পারছি? এটা করে দিলেই হইতো। এরকম। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো। তুমি যদি এই সূত্র দিয়ে নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বিভব বের করো, ওটা কি নেগেটিভ আসবে না? দেখো, কিউ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, ভি এর ভ্যালু কি নেগেটিভ আসতেছে কিনা? তড়িৎ বিভব ঋণাত্মক আসছে কিনা?
তাহলে তুমি মনে রাখবা, তোমার যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে তোমার বিভবের ভ্যালু হবে পজিটিভ। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে বিভবের ভ্যালু হবে কি? নেগেটিভ। মহাকর্ষ বিভবের ক্ষেত্রে কিন্তু বিভবটা নেগেটিভ হইতো না। তোমার এখানে কিন্তু নেগেটিভ বিভবও সম্ভব, যদি তোমার চার্জটা নেগেটিভ হয় আরকি। এটা গেল লব্ধির ব্যাপারটা। এখন যেটা আমি বলতেছিলাম যে তোমার কি বলে বেশিরভাগ আসে সুষম চার্জিত কোনো গোলকের বিভব বের করতে হবে। সুষম চার্জিত কোনো গোলকের বিভব মানে কি, তোমার এই যে গোলকটা আছে যেটা নিয়ে আমি এর আগে তোমার এটা একটা গোলক, ধরুন এটা সুষমভাবে চার্জিত মানে কি, এর পৃষ্ঠে প্রত্যেকটা পয়েন্টে চার্জের পরিমাণ একই থাকবে, মানে চার্জগুলো সুষমভাবে বিস্তৃত থাকবে। তো এইটার বিভিন্ন পয়েন্টে, ধরুন এই আমি এখানে একটা ইয়ে আঁকি, এইটার বিভিন্ন পয়েন্টে তোমার বিভবের ভ্যালু চাইবে। ধরুন এই পয়েন্টে বিভব কত সেটা চাইলো, পৃষ্ঠে বিভব কত সেটা চাইলো, এবং আর ডিস্টেন্সটা ধরুন এইখানে বিভব কত সেটা চাইলো। আর এটা হচ্ছে তোমার কেন্দ্র পি কিউ আর, এই পয়েন্ট গুলোতে এই সুষম চার্জিত গোলকের বিভবটা কত কত হবে এটা বের করতে বলছে। ঠিক আছে? তো আমাদের বিভব বের করার সূত্রটা কি? ধরুন অবশ্যই বিভব বের করার সূত্রটা হচ্ছে কে কিউ বাই কি। আমি এখানে এক্স স্কোয়ার দিলাম, কারণ এক্স স্কোয়ার দিয়ে বুঝাই। এইটুকু ডিস্টেন্সকে আমি বললাম আর। আর এই পুরো ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এটাকে আমি দিলাম, ও সরি সরি, স্কোয়ার কেন দিলাম? হ্যাঁ, শুধু ইয়া এক্স হবে, দাঁড়াও। এটা দিলাম ওকে। যেহেতু সুষম, এটা আমরা দুটা জিনিস একসাথে পড়ি, একটু ভালো হবে। এই প্রাবল্যটাও বের করি। ধরুন পি বিন্দুতে, কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে তোমাকে আমি আহ বিভবটা আর প্রাবল্যটা বের করতে বলছি। ওকে, তো প্রথমে আমরা প্রাবল্যটা বের করে নিই। প্রাবল্য, তাহলে একটু তুমি আমাকে বলে এগুলো অ্যান্সার গুলো। ইপি এটা কত হবে বলো তো? পি বিন্দু জিরো হবে। ই কিউ এটা কত হবে? কে কিউ বাই আর স্কোয়ার, প্রাবল্য না? আর ই আর কি হবে? কে কিউ বাই বি স্কোয়ার। এইগুলো গেল। এবার আমরা বিভবটা বের করি। এই তিনটা পয়েন্টের জন্য বিভব বের করবো। আচ্ছা, প্রথমত আমি বিভবটা মানে ইপি কত হবে এটা বের করতে যাচ্ছি। ইপি কত হবে বলো? আচ্ছা, ইপি জিরো, আচ্ছা ইবি তো না, সরি, ভিপি। ভিপি কত হবে? ভিপি কত হবে? জিরো, আচ্ছা। ভি কিউ কত হবে? কে কিউ বাই আর, কে কিউ বাই আর মানে স্মল আর। আর ভি আর এ কি হবে? কে কিউ বাই কে কিউ বাই ডি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল গেছে। কেন ভুল গেছে? এটার অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টে তোমার যদি বিভবটা বের করতে বলে, অর্থাৎ এটা কি, পি বিন্দুটা কি গোলকের অভ্যন্তর কিনা? হ্যাঁ, অভ্যন্তর। এই পয়েন্টে বিভব হবে কে কিউ বাই আর। একটা কথা এখন আমরা মনে রাখবো, সেটা কি, যে এই লাইনটা থেকে আমরা মনে রাখবো এটা হচ্ছে কোন একটা সুষম চার্জিত পরিবাহী গোলকের অভ্যন্তরের বিভব হচ্ছে ওই পরিবাহীর
পৃষ্ঠে বিভবের সমান। বুঝতে পারছি? সুষম চার্জিত কেন? অবশ্যই কেনটা জানতে হবে আমাদেরকে। সুষম চার্জিত গোলকের গোলকের অভ্যন্তরে অভ্যন্তরে বিভব হলো ওই পরিবাহীর বা ওই গোলকের পৃষ্ঠে বিভবের সমান। এই কথাটা সবসময় মনে রাখবে। কোন একটা চার্জিত গোলকের অভ্যন্তরে যদি তোমাকে কোনো পয়েন্টে বিভব বের করতে বলে, সেই অভ্যন্তরে বিভবটা কি হবে? সেই অভ্যন্তরের বিভবটা হবে ওই গোলকের পৃষ্ঠে বিভবের সমান। এখন এটা ২ টা ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। আপাতত আমি তোমাকে যেই ব্যাখ্যাটা দিচ্ছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা। সেটা কি? যে দেখো বিভব মানে কি? অসীম হতে তড়িৎ ক্ষেত্র কোনো একটা বিন্দুতে আনতে যে কাজটা সেটা। এখন তুমি দেখো এই যে কিউ এর মানে তোমার এই যে ইয়াটা আসছিল, গোলকটা আছে। ওই গোলকটার অভ্যন্তরে কি প্রাবল্য শূন্য না? ওই অভ্যন্তরে কি কোনো প্রাবল্য আছে? নাই তো। তো এখন ধরে নাও আমার কাছে একটা চার্জ আছে, এই যে আমি এই +1 কুলম্ব চার্জই আছে ধরলাম, এটা ধরলাম। এখন এই চার্জকে আরে এ কি এরকম, এইটা আমাদের +1 কুলম্ব চার্জ। তো এই +1 কুলম্ব চার্জকে ধরে নাও এখানে অসীম আছে, এখানে অসীম থেকে তুমি এই পয়েন্টে আনলা। তোমাকে যে কাজ করতে হবে সেটা কি কতটুকু হবে? বিভবে যতটুকু বিভব সেটার সমান। এটুকু তো বুঝো। এখন ধরে নাও এই অভ্যন্তরীণ থেকে তুমি আবার এদিকে নিয়ে আসলা। মানে তোমার এইখানে চার্জটা ছিল, তুমি ১ম এ এইখানে নিয়ে আসলা, তারপর তুমি ভিতরে নিয়ে আসলা। এখন ভিতরে তো কোনো প্রাবল্য নাই। তো ভিতরে যদি কোনো প্রাবল্য না থাকে তাহলে সেক্ষেত্রে কি কোনো বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? হচ্ছে না তো। তাহলে তোমার ওই যে তোমার বাইরে থেকে মানে অসীম হতে বিভব মানে পৃষ্ঠে আনতে যতটুকু কাজ করতে হয়েছিল, এই এই ভিতরে যেকোনো পয়েন্টে আনতে ঠিক ততটুকুই কাজ করতে হবে। কারণ ভিতরে তো কোনো প্রাবল্য নাই। এখানে কোনো প্রাবল্য নাই। ফলে এখানে কাজ, যেহেতু কোনো প্রাবল্য নাই ফলে এখানে কাজের ভ্যালুটা কি হবে? 0। এজন্য আমরা কি ধরি? আমরা ধরি যে কোনো অভ্যন্তরে যদি আমি কোনো একটা চার্জকে নিয়ে আসতে চাই বা কোনো অভ্যন্তরে বিভব বের করতে চাই, তাহলে সেটার ভ্যালুটা হয় পৃষ্ঠে বিভবের সমান। বুঝতে পারছি কি? মানে জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করে বলি। দেখো এই পয়েন্টে তোমাকে আমি বিভব বের করতে বলছি। এই পয়েন্টে বিভব মানে কি? যে অসীম হতে এই পয়েন্টে আনতে কৃত কাজ করে। তো এখন দেখো অসীম হতে যখন এই পয়েন্টে আনবা, তো অসীম হতে তুমি ১ম এ পৃষ্ঠে আসবা। তো এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা পৃষ্ঠের বিভবের সমান। এরপরে এখান থেকে এখানে আনতে তোমার যে কাজটা হবে টোটালটা সমান। এখন এখান থেকে এখানে আনতে কিন্তু তোমাকে আসলে লিটারালি কাজটা 0 করতে হচ্ছে। কারণ এখানে কোনো নাই, তড়িৎ প্রাবল্য নাই। ফলে এখানে তোমার কাজটা হচ্ছে 0। তো এজন্য আমরা বলি যে অভ্যন্তরের কোনো বিন্দুতে যে প্রাবল্য হচ্ছে, বিভব হচ্ছে তড়িৎ বিভব পৃষ্ঠ বিভবের সমান। বুঝাতে পারছি কিনা? হ্যাঁ। তার মানে ভিতরে আনতে কোনো কাজই করতে হচ্ছে না। ভিতরে আনতে যদি কোনো কাজ করতে না হয় তাহলে ওটা কি হবে? যে ওই পৃষ্ঠে আনতে যে কাজ করতে হয়েছে সেটাই আমাদের উত্তর। তাই না? এখন একটা আরেকটা ইকুয়েশন আছে, যে এখন ইকুয়েশনটা তো আমরা পড়িনি। এটা কি তোমার ইকুয়েশন মনে আছে? আমি তো যদিও এখনই পড়াবো। P equal to ED, তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব ইজ ইকুয়াল টু বিভব। বুঝছিলা? বলে আচ্ছা। তাহলে এই সূত্রটা যেটা করছে সেটা একটা অনেক ভালো কাজ করছে। কি করছে বলো দি? এইটা আমাদের হ্যাঁ, হুম, হুম। এটা কি বুঝতে মানে মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে কেমনে হইলো? মানে সূত্র দিয়ে এটা বুঝতে চাচ্ছ, তাই তো?
হ্যাঁ, ওইটাই, ওই সূত্রটাই তো তুমি এখন আমি পড়াইনি। এই যে এই সূত্র দিয়ে আমি ওটা করতে পারবো। আমি দাঁড়াও এটা পড়াইনি, পরে নিয়ে আমি এটা সূত্র দিয়ে বোঝাচ্ছি। এই যে সূত্রটা করছে এটা অনেক ভালো কাজ করছে। সেটা কি আমাদেরকে বিভব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক নিয়ে আসছে, তাই না? ভি ইজ ইকুয়াল টু ইডি। এরপরে আমাদের টপিকটা ওইটাই যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যকার সম্পর্ক। তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যকার সম্পর্ক। আমরা এটা কিভাবে এই জিনিস নিয়ে আসতে পারি? আহ অনেকভাবে করা যায়। সবচেয়ে সহজ উপায়টাই আমরা নিব। ঠিক আছে, আমরা এইভাবে করি। এখানে ধরুন আমাদের ওই চার্জটা আছে, প্লাস কিউ চার্জ, যেটা ক্ষেত্র সৃষ্টি করতেছে। এইটা হচ্ছে লাইন। এখানে একটা পয়েন্ট দিলাম এ, এখানে একটা পয়েন্ট দিলাম বি। বললাম যে এ পয়েন্টটা আমাদের যে চার্জ, এটা ও পয়েন্ট ধরি, এখান থেকে এক্স ডিস্টেন্সে আছে। আর এ বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডিএক্স, ডিএক্স পরিমাণ, মানে খুবই অল্প। ঠিক আছে, Okay? তাহলে এই পুরা যে পথটা, টোটাল যে পথটা, এটা কত? এক্স প্লাস ডিএক্স, টোটাল পথটা এটা। তো এই বিন্দুতে বিভব যদি আমি ভি ধরি, তাহলে বি বিন্দুতে বিভবটা কি হবে বলতে পারবা? ভি প্লাস এভি, কতটুকু হবে? প্রথম কথা, এ বিন্দুতে বিভব বেশি হবে নাকি বি বিন্দুতে বিভব বেশি হবে? আমি একটু ভুল বলছি, সরি। এই পয়েন্টে আমি যদি ভি ধরি তাহলে এ ভি, এটা হবে ডিভি। অবশ্যই এ বিন্দুতে বিভবের ভ্যালু কিন্তু বেশি হবে, কারণ দেখো এ বিন্দুটা কিউ এর কাছাকাছি আছে। এই যে ভি সমান কি জানি 1/r, তাই না? তাহলে যেটা কাছাকাছি সেখানে বিভব বেশি হবে কিনা, আর এর ভ্যালু যেখানে কম, ভি এর ভ্যালু সেখানে বেশি। ফলে চার্জের কাছাকাছি পয়েন্টের বিভব বেশি হবে কিনা, এটাই বলতে চাচ্ছি। তো এটাতে যদি ভি হয় আর এটা যদি এটার এটার বিভব, তাহলে কি হবে? ভি প্লাস ডিভি। আর ডিস্টেন্স হচ্ছে ডিএক্স পরিমাণ। অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ডিভি পরিমাণ। বুঝতে পারছি কিনা এগুলা? নোটেশন গুলো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে আমাদের বিভব কত? ভি প্লাস ডিভি। আর বি বিন্দুতে বিভব কত? ভি ধরছে। আচ্ছা, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে? ডিভি। তবে আমি যদি ধরুন বড়টা থেকে ছোটটা বাদ দিই, ভি এ মাইনাস ভিবি, এটা কত হবে? ভিভি পরিমাণ। আচ্ছা, এখন দেখো, এই ডিভিটা হচ্ছে কি? বি হতে এ বিন্দুতে আন্তঃকৃত কাজ, এটা কি তুমি মানো? এই ডিভিটা হলো বি হতে এ তে আন্তঃকৃত কাজ হচ্ছে প্লাস ওয়ান কুলম চার্জকে, প্লাস ওয়ান কুলম চার্জকে বি হতে এ তে আনতে কৃত কাজ হচ্ছে ডিভি। এটা কি তুমি বুঝতে পারছো? প্লাস ওয়ান কুলম চার্জকে বি হতে এ তে আনতে কৃত কাজ হচ্ছে ডিভি। কারণ কি? এ বিন্দুতে বিভব হচ্ছে তোমার বলে দিচ্ছি ভি প্লাস ডিভি, আর বি বিন্দুতে বিভব হচ্ছে ভি। তাহলে এই দুটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডিভি। তাহলে বি একটা প্লাস ওয়ান কুলম চার্জকে আমি যদি বি হতে এতে আনি, তাহলে যে যতটুকু কাজ করতে হবে সেটা কি ডিভি পরিমাণ কাজ করতে হবে কিনা? বুঝতে পারছো কি?
তাহলে এই ডিভিটাই হলো প্লাস ওয়ান কুলম্ব চার্জকে বি হতে এতে আনতে কৃত কাজ, ডিভি। আচ্ছা, এখন আমরা এই এই সেম জিনিসটাকে আরেকভাবে বলতে পারি, প্লাস ওয়ান কুলম্ব চার্জকে বি হতে এতে এতে আনতে কৃত কাজ, এটা আমরা এটা লিখতে পারি না, পারি কিনা, ই ইন্টু ডিএক্স মাইনাস ই ইন্টু ডিএক্স। এটা কিভাবে আসলে একটু আগে ব্যাখ্যা করছিলাম আমি। এই যে ই এর দিকে আর তোমার সরণ ঘটাইছো কোন দিকে, এইদিকে, ডিএক্স সরণ এদিকে এর দিকে, তাহলে তোমার কৃত কাজটি কি হবে, মাইনাস ই ডিএক্স হবে কিনা বলা যায়? তাহলে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স লিখতে পারি কি? দেখা যায়, দেখা যায়। তাহলে এইখানে যদি তুমি ইন্টিগ্রেশন করো বা ইন্টিগ্রেশন বাদ দাও, আমি জাস্ট এইটা লিখে দিই, ই হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স, এইটা বলতে পারি কিনা বলো? বলা যায় অবশ্যই। তাহলে এইটা হচ্ছে কিন্তু বিভব পার্থক্য, অর্থাৎ বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিসিশনে নিয়ে আসতে পারি, যে আমরা যদি বিভবকে ডিডিএক্স করি, মানে এটা কি, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি কিনা, ডিডিএক্স অফ সি, আমরা যদি বিভবকে ত্বরণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওটা আসলে কিসের সমান হয়, তড়িৎ প্রাবল্যের সমান হয়। তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের ঋণাত্মক আহ, আহ, কি বলে, নতিমাত্রার সমান। তোমার ভেক্টরে গ্রেডিয়েন্ট পড়ছিলাম মনে আছে? ভেক্টরে পড়ছিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট আমরা কিসের বের করি বলো তো? কোন একটা স্কেলার আছে, তো গ্রেড অফ ফাই, এটা আসলে কি ছিল মনে আছে কিনা? আমরা নাবলা অপারেটরকে তোমার ওই ফাই দ্বারা গুণ করতাম, ডট গুণ করতাম, ডট গুণ তো না, এটা তো স্কেলার রাশি ছিল। তাহলে এইটা আমি তুমি গ্রেডিয়েন্ট পাইতাম, তাইটা কিনা বলো? ঠিক আছে। তাহলে দেখো, ভি কি আমাদের স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? একটু আগে বললাম আমি, ভিটা তোমার স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? স্কেলার। ঠিক আছে। তো এখন কেন এটা বলা হচ্ছে, তোমার প্রথম কথা হচ্ছে এই সম্পর্কটা মনে রাখবা, যে ই হচ্ছে মাইনাস ডি, এটা আমি এখন আরেকটু ভিতরে যাব। ই হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, এটা তুমি মনে রাখবা। অর্থাৎ তোমাকে যদি ভেক্টর বা ভি কে আমি ভি, তুমি ধরে নাও ভি আমি তোমাকে দিছি এরকম করে, অর্থাৎ ভি কে ডিফারেন্সিয়েট করলে ই পাওয়া যায়। আরেকটা জিনিস দেখো, এটা কি নেগেটিভ আসছে কিনা, মাইনাস ডিভি ডিএক্স এটা নেগেটিভ আসছে কিনা বলো? আসছে। ওকে। তাহলে এই ডিভি ডিএক্স টা কি বোঝাচ্ছে, যে ভি এর পরিবর্তন, ভি এর পরিবর্তন, ডিভি ডিএক্স টা ভি এর পরিবর্তন বোঝাচ্ছে কিনা? দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন কি আমরা পরিবর্তন বুঝি কিনা? পরিবর্তনই বুঝি। তাহলে ডিভি ডিএক্স টা যেটা বোঝাচ্ছে, তোমার এক্স এর সাপেক্ষে অর্থাৎ দূরত্বের সাপেক্ষে তোমার এই যে তোমার বিভবটা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, এবং এটা আছে নেগেটিভ। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, তোমার ই যেদিকে ই এর দিক যেদিকে তোমার সেদিকে ভি এর মান কম। তুমি দেখো, ই এর দিক এদিকে কিনা, ই এর দিক এ থেকে বি এর দিকে, তো এ এর বিভব বেশি, বি এর দিক বি এর বিভব কম। তো ই যেদিকে ভি সেদিকে কমে, বুঝতে পারছো? মানে ই যেদিকে ভি সেদিকে কমবে আর কি। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের কাজে লাগে। তোমার যেদিকে প্রাবল্য যেদিকে ক্রিয়া করে ওই দিকে বিভব কমে, এই কথাটা মনে রাখবে, যে প্রাবল্য যেদিকে সেদিকে বিভব কমে। প্রাবল্য যেদিকে, প্রাবল্যের দিক যেটা, প্রাবল্যের দিকে বিভব কমে, এটা মনে রাখবা সবসময়। তোমার প্রাবল্যের দিকে বিভব সবসময় কমে, সেটা মাইনাস ডিভি ডিএক্স থেকেও বলা যায়। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছি, এখন আমরা আরেকটা সূত্র ডেভেলপ করবো, তো এটা দরকার। তো এটা ধরে নাও তোমার যে ইয়াটা, চার্জটা, সেটাকে তুমি এক্স অক্ষে নিয়ে গেছো কিনা, ধরে নাও এটা হচ্ছে তোমার একটা লাইন। তো চার্জটাকে তুমি যেটা করছিলা, যে বি থেকে এ তে আনছো,
এটা কি এক্স অক্ষ, ধরে নাও এটা এক্স অক্ষ বরাবর, মানে ওয়ান ডাইমেনশনাল তুমি পরিবর্তন করছো। এখন ধরে নাও তোমার চার্জটাকে তুমি থ্রি ভাবে, তুমি থ্রি তো না, মানে থ্রি ডাইমেনশনাল মানে পরিবর্তন করবে, মানে এরকম। এটা এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা তোমার জেড অ্যাক্সিস। তোমার এইখানে ধরুন প্লাস কিউ চার্জটা আছে। তো তুমি যেটা করবা অসীম হতে চার্জটাকে যেটা করবে এই পয়েন্টে নিয়ে আসবা, তোমার পি পয়েন্টে। এই পি পয়েন্টটা থ্রি ডি, কিন্তু এর এক্স আছে, ওয়াই আছে, জেড কোঅর্ডিনেট আছে। তো এখান থেকে তুমি এই প্লাস ওয়ান কুলম চার্জকে নিয়ে আসবা, ধরো না লেটস সে ওয়ান কুলম চার্জকে নিয়ে আসবা। তো সেক্ষেত্রে তোমার ই একটা তোমার আসবে মাইনাস ডিভি ডিএক্স এক্স অক্ষের জন্য, ই অর্থাৎ ই এক্স আর কি আসবে। একটা ইউআই আসবে কি মাইনাস ডিভি ডিওয়াই এটার জন্য। আরেকটা আসবে ইজেড, এটা কি মাইনাস ডিভি ডিজেড এটার জন্য। টোটাল ই যদি বের করতে চাই এই সবগুলো যোগ করতে হবে, ই নেট যোগ করবো, তাহলে মাইনাস ডিভি ডিএক্স মাইনাস ডিভি ডিওয়াই মাইনাস ডিভি ডিজেড। এখন দেখো এই মাইনাসটা কমন নিলাম, ভিটা যেহেতু কমন আছে আমরা ওইটা কমন নিয়ে এইভাবে লিখবো আর কি। ইচ্ছা করে এইভাবে লিখতেছি, ভি ক্যাপিটাল এটা, এ ক্যাপিটাল। অর্থাৎ এই এটা এটা হচ্ছে আই উপাংশটা, এটা হবে তোমার জে উপাংশটা, এটা হবে তোমার কে উপাংশটা। ই এর মানে ই এর এক্স এক্স উপাংশটা হবে এই মাইনাস ডিবি ডিএক্স আই ক্যাপ, যেহেতু এক্স অক্ষ বরাবর। ই ওয়াইটা হবে মাইনাস ডিবি ডিওয়াই জে ক্যাপ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর। আর এটা হবে জেড অংশটা হবে মাইনাস ডিবি ডিজেড কে কে ক্যাপ, যেহেতু জেড অক্ষ বরাবর। তাহলে এটাকে যদি আমি একটা এইভাবে লিখি, লেখা যায় কি ইন্টু ভি। এখন দেখো এই টার্মটা কিন্তু তোমার পরিচিত, এটা কিন্তু নাবলা অপারেটর টি। তাহলে ই যেটা আসলো সেটা হচ্ছে কি, যে ভি এর গ্রেডিয়েন্ট, ভি এর যদি গ্রেডিয়েন্ট নাও, নেগেটিভ গ্রেডিয়েন্ট নাও, বাংলাতে নতিমাত্রা, তাহলে তুমি ই পাবা। এটা কি নাবলা ইন্টু ভি, এটা কি গ্রেডিয়েন্ট, কিন্তু গ্রেডিয়েন্ট কিন্তু কোনো আমরা স্কেলার রাশি গ্রেডিয়েন্ট কিভাবে বের করি, নাবলা অপারেটরকে ওই স্কেলার রাশিকে গুণ দিই, তার মানে আর সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো ভি এর নেগেটিভ গ্রেডিয়েন্টটা তোমাকে যেটা দিয়ে দিবে সেটা হচ্ছে ই এর ভ্যালু। তো এইটা একটু মনে রাখবে, ভি এর এটা কিন্তু একটা সূত্র, ওকে? এটা হচ্ছে কি ই, বুঝতে পারছো কিনা এটা? ঠিক আছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমরা এই সূত্রটা একটা সিম্পল রূপ আমরা হিসাব করবো। আমাদের সূত্রটা কি, তাই তো? এটা, তো এখন আমরা এটাকে কি করব, আহ এটাকে ইন্টিগ্রেশন করব, বুঝতে পারছো? তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটা আসলে আমরা ডিই ধরলাম, কারণ যেহেতু ডিভি ডিএক্স করবো এটা এখন এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা হবে ই। আর এখানে যেটা পাবা ডিভি ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করো, আসলে এখানে ইন্টিগ্রেশন করলে অ্যান্সার ট্যান্সার আসবে, ওগুলো আমি যাচ্ছি না। কিভাবে করা যায়, এইভাবে করি, এই ডিএক্স করি, হ্যাঁ এটা করলেই হবে। এবার তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে যেটা আসবে, তো ডিভি কে ইন্টিগ্রেশন করলে মাইনাস ডিভি কে ইন্টিগ্রেশন করলে আহ যেটা আসবে, ধরে নাও আমরা কি ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করবো বলো, এইভাবে করি। এটা কত, ভি প্লাস ডিভি ছিল, এটা কি ছিল, ভি ছিল, আর কি ছিল বলতো, এটা ছিল ডিএক্স। এটা একটা কোনো পয়েন্ট চিন্তা
পয়েন্ট চিন্তা করলাম। এখান থেকে যদি করো তিন থেকে ডি পর্যন্ত করলাম। মাইনাস ডিভি ডিএক্স তো আমি যদি অসীম থেকে এটা ইন্টিগ্রেশন করি, অসীম থেকে না করি, আহ জিরো থেকে টি পর্যন্ত করি। হুম, এবার তো মাইনাস ডিভি ইজ ইকুয়াল টু ইডিএক্স, এখান থেকে আমরা এটা লিখতে পারি। তো এখন আমি ইন্টিগ্রেশন করবো। তো ইন্টিগ্রেশন যদি করি জিরো থেকে ভি আর জিরো থেকে ডি পর্যন্ত, মানে ধরুন যে কোনো একটা পয়েন্ট পি পয়েন্টের জন্য আমি এটা বের করতে চাচ্ছি। এইটুকু হচ্ছে ডি আর কি। ওকে, তো এখন জিরো থেকে ডি পর্যন্ত আর এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বাইরে আসবে। মাইনাসটা বাইরে আসলে এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে ভি আসবে, জিরো থেকে ভি। আর এখানে ডি, এখানে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এখানে আসবে এক্স, এটা হবে জিরো থেকে ডি। এটুকু তো বুঝছি। তাহলে আমি যদি এখানে আপার লিমিটটা বসাই তাহলে এটা আসবে মাইনাস ভি, আর এখানে যদি বসাই এখানে আসবে আহ এখানে কি ডি থেকে জিরো তো ডি এক্স, উল্টাটা করলাম নাকি? জিরো থেকে ভি যদি ইন্টিগ্রেশন করি তাহলে অসীমতে যদি নিয়ে আসতাম, এই থেকে জিরো। আচ্ছা, এটা করলে কত আসতেছে? ডি থেকে মাইনাস জিরো যাচ্ছে, তাই তো? তাহলে এটা আসতেছে মাইনাস ভি ইন্টু ইডি। এটা আসলো তো? তো আমাদের আসলে সূত্রটা আসলে ভি ইকুয়াল টু ইডি আসার কথা। কোথায় জানি ভুল করলাম, দাঁড়াও একটু দাঁড়াও। জিরো। উম, কিভাবে ধরবা বলো? আচ্ছা, আপাতত এটা এটা ধরে নাও। উম, আমি এটা পরবর্তীতে দেখলে বলে দেবো। তো এই যে আমাদের যে সূত্রটা আসবে সেটা আসবে ভি ইজ ইকুয়াল টু ইডি, মানে এখান থেকে আসতো, মানে ইন্টিগ্রেশন করে আসবে, সেটা আসবে ভি ইজ ইকুয়াল টু ইডি আসবে আর কি। যদি আর কি ইন্টিগ্রেশন করি, যে এখানে ভি হচ্ছে বিভব, তড়িৎ বিভব, আর এটা আসবে প্রাবল্য, আর এটা আসবে তোমার হচ্ছে দূরত্ব। দূরত্ব এটা আসার কথা ছিল আর কি আমাদের যে, অর্থাৎ তোমার যদি দুইটা বিন্দু, দুইটা পয়েন্ট থাকে, ওই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা হবে ওই দুইটা পয়েন্টের প্রাবল্য এর গুণফলের সমান। অর্থাৎ বিভব হবে ওই দুইটা পয়েন্টের, বিভব হবে ওই দুইটা পয়েন্টের দূরত্ব, এবং ওই দুইটা পয়েন্টের প্রাবল্যের পার্থক্যের সমান আর কি। ভি ইজ ইকুয়াল টু আসবে ইডি। তো এইটা দিয়ে আমি এইটা তোমাকে বুঝাইতে দিলাম যে এইখান থেকে তুমি যদি চিন্তা করো যে এই পয়েন্টে তোমার হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব যদি তুমি বের করতে চাও, এই দুইটা পয়েন্টের মধ্যে পৃষ্ঠে বিভব এবং এই পয়েন্টে তুমি যদি বিভব চিন্তা করতে চাও, তাহলে এই পয়েন্টে এই দুইটার মধ্যে
দূরত্ব হচ্ছে ধরে নিলাম আমি r, ঠিক আছে? বা দূরত্ব ধরলাম r। তো এখন এই ২ টা পয়েন্টের মধ্যে কি কোনো বৃহৎ পার্থক্য তড়িৎ প্রাবল্য আছে? নাই। এই ২ টা পয়েন্টে কিন্তু কোনো তড়িৎ প্রাবল্য নাই। ফলে এই ২ টা পয়েন্টের মধ্যে যদি বৃহৎ পার্থক্য v চিন্তা করো, সেটা হচ্ছে E into R। যেহেতু E এর ভ্যালু 0, তাহলে এটা 0, তাহলে v এর ভ্যালু কত আসবে? 0। অর্থাৎ তড়িৎ বিভব এবং আ তড়িৎ পৃষ্ঠে বিভব এবং মানে অভ্যন্তরে বিভবের মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু বিভব পার্থক্য এখানে 0, ফলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে কাজটা হবে 0। এটা ছিল ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা ছিল। ঠিক আছে? তো এখন এটা তো আসলে এটাই আরকি। তো এখানে যদি v ধরো, এখানে যদি v1 ধরতা, তাহলে এই ২ টা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আসতো v মাইনাস v1। তো তুমি যদি চিন্তা করো, এটা আসতেছে 0 আসতেছে। তাহলে এখানে v1 টা আসলে কিসের সমান? v এর সমান। v1 টা v এর সমান। তাই কি পৃষ্ঠের বিভবের সমান। অর্থাৎ ওই পয়েন্টে বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সমান। এটাই ছিল আরকি ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা। দেখো বুঝাইতে পারছি? হ্যাঁ, 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 তাই তো ওইটাই তো করলাম। যে এই যে ধরে নিস কোনটা? কোথায়? হ্যাঁ, EP0, EP0 হলে VP। আচ্ছা ওই হিসাবে বলতেছো? মানে এইটা? যে দেখো এইটা যেটা তোমাকে সূত্র দিচ্ছে না? ওটা তোমাকে সূত্র দিচ্ছে যে এই যে E হচ্ছে কি, সরি, এইটা একটু বুঝতে হবে তোমাকে। এইটা ভালো প্রশ্ন করছো। এটা ক্লিয়ার করে দিই নিচে না কেন। দেখো এই সূত্রে আমরা যে V টা ইউজ করি না, V equal to ED, এই V টা কিন্তু ডেল V আছে, ডেল V। দুইটা V এর মধ্যে পার্থক্য। এই VP টা হচ্ছে ওই পয়েন্টে বিভব কত সেটা। আর এই ডেল V টা এটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে? বিভব পার্থক্যটা 0, মানে E এর ভ্যালু যদি 0 হয়, তাহলে বিভব পার্থক্যটা 0 হবে। এইটা তোমরা বুঝতে হবে তোমাকে। অর্থাৎ এই যে দেখো V মাইনাস V1, এই ২ টা পয়েন্টের বিভব পার্থক্য আমি ধরলাম V মাইনাস V1। এটা হিসেবে করলে কি হবে? E ইনটু R। যদি দূরত্ব হয়, যেহেতু ডিসট্যান্স R ধরছি। তাহলে এখানে এই ২ টা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আসলে কত? 0 আসতেছে। তার মানে এই পয়েন্টের বিভব যা, এই পয়েন্টের বিভব তাই। অর্থাৎ এই পয়েন্টের বিভব 0 না, কিন্তু এই ২ টা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য 0। কেন? কারণ এর মধ্যে যে E 0, EP যেহেতু 0। এইটা আরকি। যে এখানে যে ডেল ভি টা, এখানে যে আমরা ভি টা বলতেছি, এটা কিন্তু বিভব পার্থক্য, নট বিভব। এটা একটু খেয়াল রাখবে। মানে এই সূত্রে এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য আসছে। এই যে এটা, যে বিভব পার্থক্য এটা লিখেছি, বিভব পার্থক্য। হুম, ওকে। ভি নিতাম। তাহলে হ্যাঁ, এখানে তো এটাই করা যায়। আচ্ছা, এটা করি দাঁড়াও। হুম, এটাকে তুমি দেখো, আমি ইন্টিগ্রেশনটা করলে জিনিসটা বুঝতে পারবা। ধরুন আমি ইন্টিগ্রেশন করবো এখানে। ইন্টিগ্রেশন করব। এটা আমি করবো V1 থেকে V2 পর্যন্ত। আর এটা করবো আমি X1 থেকে X1 না, আমি করলাম ধরে নাও D1 থেকে D2 পর্যন্ত। ঠিক আছে? এটা আমি লিখে দিই। তাহলে এখন যদি ইন্টিগ্রেশন করি, মাইনাসটা সামনে আসছে। dv কে ইন্টিগ্রেশন করলে v আসবে V1 থেকে V2। e টা সামনে আসলো। ds কে ইন্টিগ্রেশন করলে আসবে x, এটা হবে D1 থেকে D2। তাহলে এই পাশে কি আসতেছে? মাইনাস V2 মাইনাস V1। আর এখানে কি আসতেছে? e হচ্ছে আহ D2 মাইনাস D1, এটা আসবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি V1 মাইনাস V2। এটাকে লেখা যায় E ইন্টু
ওই দুইটার মধ্যে ডিস্টেন্সটাকে আমি ডি নাম দিই, যে D2 মাইনাস D1 টা হচ্ছে ডি। তাহলে এটা আসলে কি? ডেল জি, পার্থক্য আর কি, দুইটা বিভবের দুইটা পয়েন্টের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে ইডি। এইটা হচ্ছে আমার সূত্র। তার মানে ধরে নাও এটা যদি V1 ধরি আর এটা যদি V2 পয়েন্ট ধরি, আর এখানে ধরুন আমাদের চার্জটা আছে প্লাস কিউ চার্জ, আর এটা যদি D2 ধরি, এটা যদি তুমি D2 ধরো আর এটা যদি তুমি D1 ধরো, তাহলে এই V1 মাইনাস V2 যেটা আসতেছে, এটা হচ্ছে এই যে এখানে যে তড়িৎ প্রাবল্যটা আছে E ইন্টু এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স, মানে এইটা D2 মাইনাস D1, D2 মাইনাস D1 সেটা হচ্ছে D। বুঝতে পারছি কিনা? হুম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র, যে ওটা আসলে ডেল ভিটা আছে তড়িৎ বিভব পার্থক্য তোমাকে দিবে। ঠিক আছে, তড়িৎ বিভব পার্থক্য। ওকে, তাহলে আমার তো ম্যাথ করা দরকার, তো থিওরিতেই সময় চলে যাচ্ছে। ঠিক আছে, আমি তাও কয়েকটা ম্যাথ দেখাই দিই। তার আগে এই যে বিভব পার্থক্য, তড়িৎ দ্বিমেরুর আগে এই মানে আমরা এই যে ইয়া করব, কি বলে, তড়িৎ বিভব পড়ার পরে তড়িৎ দ্বিমেরু পড়বো, তারপরে ধারক পড়বো, তারপরে ইয়া পড়বো গাউসের ল, তারপরে শেষ। বা উল্টাটা করতে পারো, ধরো দুইটাই পড়া যায়, তড়িৎ বিভবের পর ধারকের অঙ্ক করা যায়, তারপরে হচ্ছে তোমার ইয়া কি বলে তড়িৎ বিভব করা যায়, দুইটাই করা যায়, মানে সরি, দ্বিমেরু করা যায়। দ্বিমেরু তো ওটা অত ইম্পর্টেন্ট না, মানে জিনিসটা কঠিন। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে মানে ডাইপোল, ইয়া কি বলে ডাইপোল, যেটা আর কি তোমাদের আছে ইলেকট্রিক্যাল ডাইপোল, যেটা ওটা সবচেয়ে কঠিন টপিক। তবে ওটা সবচেয়ে আবার ওটা আসে না। আচ্ছা, যেটা আর কি বলতে চাচ্ছি, দেখো এই সূত্র আমরা প্রথমে পড়ছিলাম, মনে আছে? ডাব্লিউ সমান ভি কিউ, মনে আছে কি তোমার? এটা ছিল কিসের ক্ষেত্রে বলো তো? অসীম হতে যদি তুমি যদি একটা চার্জকে কিউ চার্জকে আহ কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর নিয়ে আসতে চাও, তাহলে কাজ হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের বিভব, ওই বিন্দুতে বিভব ভি ইন্টু ওই চার্জটার গুণফলের সমান। এইটা কিন্তু ওই ক্ষেত্রে অসীম হতে, যখন আমি একটা অসীম হতে কোনো কোনো কিউ চার্জকে আনতে কৃতকাজ। এটা ছিল অসীম হতে কিউ চার্জকে আনতে কৃতকাজ, এটা। এখন আমরা ধরে নাও অসীম হতে আনবো না, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা চার্জকে নিয়ে যাব, বা যে কোনো চার্জকে নিয়ে যাব, 1 কুলম্ব না 2 কুলম্ব চার্জকে নিয়ে যাবো তড়িৎ ক্ষেত্রের ভিতরে। তো সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করবো, এটা আর কি। তো এখন দেখো, ধরে নাও যদি তুমি এরকম করতে চাই, তোমাকে বলি যে সেটা হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। এটা যদি ভিএটা ইজ গ্রেটার দেন ভিবি আসে, তাহলে আর ডাব্লিউ হচ্ছে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, এটা কখন, যদি ভিবিটা ভি এর চেয়ে কে হয়। ঠিক আছে, এটা। এখন দেখো এই দুই ক্ষেত্রে এটা যদি পজিটিভ হয়, তো ডাব্লিউ যদি পজিটিভ হয়, তাহলে সরি, কি বলতেছে, অর্থাৎ হ্যাঁ ওটাই, যে ডাব্লিউ যদি পজিটিভ হয়, তাহলে সেটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ। আর ডাব্লিউ যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে কুলম্ব বল দ্বারা কাজ।
বুঝতে পারছো? কাজ যেটা করবা হ্যাঁ, কোথায় বিভব পার্থক্য 0? তড়িৎ ক্ষেত্রের পিছনে কেন কাজ শূন্য হবে? বিভব পার্থক্য কোথায় 0? তো ওটা তো ইয়ার ক্ষেত্রে ছিল ওই যে কি বলে আহ, ও এটা তুই গোলায় ফেলিও না জিনিসগুলো। তোমাকে যদি তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কাজ বের করতে বলে তুমি যেটা করবা, বড় বিভবটা থেকে ওই যে যেটা বললাম, ধরুন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে কাজ করো কত, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে কাজ কত, এটা বললো, যে কোনো একটা বললো। বি পয়েন্ট থেকে তড়িৎ ক্ষেত্রে এ এ এ পয়েন্টের বিভব ধরানো ভি এ, আর বি পয়েন্টের বিভব ধরানো ভিবি বলছে। এখন বলছে তোমাকে বি বিন্দু থেকে আহ কি বলে এ বিন্দুতে সরাতে কাজ করো। বি বিন্দু কি বলে যে কিউ কিউ একক ধনাত্মক আধান আমাকে বলছে বি বিন্দু থেকে এ বিন্দুতে সরাতে কাজ করতে। ঠিক আছে, তাহলে তুমি সেটা কিভাবে বের করবা? সেটা তুমি যেটা করবা যে এই দুইটা বিন্দু বিভব পার্থক্য নিবা, নিয়ে এটাকে কিউ দ্বারা গুণ করে দিবা। তাহলে তোমার কাজটা বের হয়ে যাবে। বুঝতে পারছি। Yes. তো এইটাই আর কি আমরা মানে অঙ্ক আর কি আজকে কি করবো, আজকে থাক, আজকে অঙ্ক না করি, কালকে করব, সমস্যা নেই। কালকে তো করতে পারবা নাকি? কালকে যদিও ডেট নাই, কিন্তু আমি পড়াইতে যাচ্ছি। কালকে হচ্ছে আচ্ছা দাঁড়াও, আজকে আমি কয়েকটা আমি এখানে কয়েকটা ম্যাথ এই শীটের মধ্যে দিয়ে দিব, ওগুলো তুমি ট্রাই করবা। আর কালকে হচ্ছে কখন, কালকে হলো এই ধরনের ইয়া কালকে তো তোমাদের ছুটি থাকে না, শনিবারে ছুটি তো থাকে, ছুটি থাকে। আচ্ছা, তাহলে কালকে কখন করা যায়? কালকে হচ্ছে ধরুন দুপুরের দিকে কিংবা বিকালের দিকে, আর সন্ধ্যাও হইলে হতে পারে। আমি সন্ধ্যা, দুপুর, বিকাল না সন্ধ্যা, আমি ডেটটা এখন একটু পরে দিয়ে দিচ্ছি। তোমরা ফ্রি থাকো কালকে, মানে কারণ যেহেতু ছুটি থাকে।